একের যে অঙ্কটা রয়েছে, একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রনকে সরানো হলে পাতটি 10⁻⁻7 কুলম্ব ধনাত্মক আধান লাভ করবে। আচ্ছা, ধরে নাও n সংখ্যক ইলেকট্রন সরাতে হবে। তাহলে একটা ইলেকট্রনের আধান কত? না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে n সংখ্যকের আধান কত হবে? না n ইন্টু একটা ইলেকট্রনের আধান, তাহলে এটার মান কত হতে হবে? 10⁻⁻7 কুলম্ব। তাহলে এখান থেকে n বের করে নাও। যদি এটা সরল করে নেই তাহলে 10⁻19 যদি উপরে ওঠে তাহলে উপরে 10⁻12, তাহলে 10/1.6 ইন্টু 10⁻11। এবার 10/1.6 এটার মান হয় 6.25। তাহলে এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। এবার দুইয়ের যে অঙ্কটা রয়েছে, দুটি ধারক যার একটা ধারকত্ব সি আর একটা ধারকত্ব c/2। ধরে নাও এটা ধারকত্ব সি আর একটা c/2। একটি ভি ভোল্ট তড়িৎচালক বল সম্পন্ন একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হলো। উভয় ধারককে পূর্ণ আহিত করতে কৃতকার্যের পরিমাণ কত হবে? আচ্ছা, এক্ষেত্রে ধারকগুলোকে কি সমবায়ে যোগ করা হয়েছে সেটা কিন্তু প্রশ্নে বলা নেই। তাহলে একবার শ্রেণী আর একবার সমান্তরাল দুইভাবে যোগ করে দেখে নাও যে কোন ক্ষেত্রে অপশান মিলছে। তাহলে দেখো, এক্ষেত্রে আহিত করতে যে কৃতকার্য মানে ধারকে যে সঞ্চিত শক্তি দুটো কিন্তু একই। তাহলে ইউ সমান আমরা কি জানি? না হাফ সিভি স্কোয়ার। তাহলে সি কত? না তুল্য ধারকত্ব সমান্তরালে যোগ হয়। তাহলে হাফ ইন্টু এটা হচ্ছে 3c/2 ইন্টু ভি স্কোয়ার। তাহলে 3/4 সিভি স্কোয়ার। এটা কিন্তু একটা অপশান রয়েছে, অর্থাৎ সি এর অপশানটা মিলে যাচ্ছে। এবার তবু শ্রেণী সমবায়টাও দেখে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে তুল্য ধারকত্ব কিন্তু সি ইন্টু c/2, সি প্লাস c/2, সি স্কোয়ার বাই 2 বাই 3c/2। তাহলে c/3 হচ্ছে। এক্ষেত্রে যে শক্তি ইউ সমান হাফ সিভি স্কোয়ার, তাহলে হাফ সি মানে c/3 ভি স্কোয়ার, অর্থাৎ 1/6 সিভি স্কোয়ার। এরকম কোনো অপশান নেই। তাহলে এক্ষেত্রে ধরে নিতে হবে যে এরা এক্ষেত্রে সমান্তরালে যোগ করা আছে ধারকগুলিকে। এরপর 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পোটেনশিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নতিমাত্রা হ্রাস পাবে যদি। আচ্ছা, বিভবের নতিমাত্রা ব্যাপারটা কি আগে একটু বুঝে নিতে হবে। না বিভবের নতিমাত্রা মানে কি? একক দৈর্ঘ্যে বিভব পতন। কার একক দৈর্ঘ্যে? না পোটেনশিওমিটারের তারটির একক দৈর্ঘ্যে। তাহলে যদি একক দৈর্ঘ্যের রোধ আর হয়, আমরা কি জানি? ভি সমান আই আর। আইটা হচ্ছে তারের মধ্য দিয়ে যে প্রবাহ যাচ্ছে। তাহলে যদি আই হ্রাস পায় তাহলে বিভবের নতিমাত্রা হ্রাস পাবে, তাহলে প্রবাহ মাত্রা হ্রাস পেতে হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অপশান হচ্ছে বি। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে, কোন উষ্ণতায় তামার তারের রোধ 0°C উষ্ণতায় এর রোধের 3 গুণ হবে? এক্ষেত্রে সূত্রটা আমি দেখো লিখে রেখেছি, RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে 0°তে যদি রোধ R0 হয় তাহলে রোধের মান 3 গুণ হবে, অর্থাৎ RT এর মান 3R0 হবে। আর আলফার মানটা এখানে বসিয়ে নাও, এখান থেকে টি বের করে নেবে, ক্যালকুলেশন দেখানো আছে দেখে নেবে। এটা 500°C হচ্ছে। এরপর 5-এর যে অঙ্কটা রয়েছে,
আর ব্যাসার্ধের একটি চোঙাকৃতি পরিবাহীর মধ্য দিয়ে একটি ধ্রুবক প্রবাহমাত্রা প্রবাহিত হচ্ছে। পরিবাহীটির কেন্দ্র থেকে ডি দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্র বি এর পরিবর্তন প্রদত্ত কোণ লেখচিত্র দ্বারা সূচিত হয়। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু চোঙটা ফাঁপা চোঙ না নিরেট চোঙ সেরকম কিছু বলা নেই। যদি ফাঁপা চোঙ হয়, ফাঁপা চোঙের ভেতরে কিন্তু চৌম্বক ক্ষেত্র 0 হবে, কারণ ফাঁপা চোঙের ভেতরে তো কোনো প্রবাহ নেই। অ্যাম্পিয়ারের বর্ধপতির সূত্র অনুযায়ী বি ডট ডিএল সমান কি হয়, মিউ নট আই। সেক্ষেত্রে আই এর মান 0, তাহলে সেক্ষেত্রে বি এর মান 0 হবে। তাহলে ফাঁপা চোঙের ভেতরে কিন্তু বি 0 হবে, আর বাইরে বি প্রপোর্শনাল টু 1/r। তাহলে সেক্ষেত্রে বি অপশান ঠিক হচ্ছে। আর যদি নিরেট চোঙ ধরি, নিরেট চোঙের ক্ষেত্রে বি চোঙের ভেতরে বি সমানুপাতিক আর, আর বাইরে কিন্তু বি সমানুপাতিক 1/r। সেক্ষেত্রে অপশান সি ঠিক হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রশ্নে সঠিক করে বলে দেওয়া নেই যে চোঙটি ফাঁপা না নিরেট। তিরশ্চুম্বক পদার্থ, পরাচুম্বক পদার্থ, অয়স্চুম্বক পদার্থ প্রত্যেকের চুম্বক দ্বিমেরু ভ্রামক দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে? আচ্ছা, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে চুম্বক ভ্রামক কত হয় না 0 হয়, আর পরাচুম্বকের ক্ষেত্রে চুম্বক ভ্রামক 0 হয় না, আর ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বকের ক্ষেত্রেও চুম্বক ভ্রামক 0 হয় না। তাহলে এক্ষেত্রে যদি মিলিয়ে দেখো এর অপশানটা ঠিক হচ্ছে। এরপর 7 দাগের যে অঙ্কটা রয়েছে, একটি অনুভূমিক দীর্ঘ সরু তার উত্তর দক্ষিণ বরাবর অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে। তাহলে এক্ষেত্রে কি হবে? আচ্ছা, এক্ষেত্রে যদি তারটি চৌম্বক বলরেখাকে ছেদ করে পড়তে থাকে তাহলে কিন্তু তারটির দুপ্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে, না হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে না। আচ্ছা, আমরা জানি যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে কাজ করে না দক্ষিণ থেকে উত্তরে। আর তারটি কি বরাবর রয়েছে না তারটি দক্ষিণ থেকে উত্তর ওই একই দিকে রয়েছে। তাহলে তারটি যখন নিচের দিকে পড়বে বলরেখাগুলোকে কিন্তু ছেদ করবে না। তাহলে সেক্ষেত্রে তারটির দুপ্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হবে না। তাহলে এক্ষেত্রে অপশান এ সঠিক হচ্ছে। এরপর 8 দাগের যে অঙ্কটা রয়েছে, এটা এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনীর ক্ষেত্রে আর এর বিভব কত না 100 ভোল্ট, আর হচ্ছে আর এর মান দেওয়া রয়েছে 1 কিলো ওহম, আর ধারকত্ব দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে অনুনাদি কম্পাঙ্ক ওমেগা এর মান দেওয়া আছে 200 রেডিয়ান পার সেকেন্ড। অনুনাদের সময় এল এর সাপেক্ষে বিভব কত হবে? আচ্ছা, এক্ষেত্রে একটা লজিক মনে রাখবে যে এল এর অনুনাদি অবস্থায় এল এর দুপ্রান্তের ভোল্টেজ যা হবে ধারকের দুপ্রান্তের ভোল্টেজ তাই হবে, মানে মানটা একই হতে হবে। তাহলে এক্ষেত্রে আমি ধারকের দুপ্রান্তের ভোল্টেজটা বের করব। তাহলে ধারকের দুপ্রান্তের ভোল্টেজ যদি বের করতে হয় ভিসি সমান আই ইন্টু 1/ωc। আই এর মান কত না আই এর মান দেখো এখান থেকে পেয়ে যাবে ভি সমান আই এর থেকে। ভি এর মান দেওয়া রয়েছে, রোধের দুপ্রান্তের ভোল্টেজ 100, আর কারেন্ট জানা নেই, আর রোধের মান 1000 ওহম। তাহলে এখান থেকে আই এর মান 1/10 অ্যাম্পিয়ার। তো এই সমীকরণটাতে আই এর মান 1/10 বসিয়ে নাও, ওমেগার মান 100, সি এর মানও বসিয়ে নাও। তাহলে এক্ষেত্রে ভিসির মান হচ্ছে 250 ভোল্ট, অর্থাৎ ধারকের দুপ্রান্তে 250, তাহলে আবেশকের দুপ্রান্তে ওই 250ই হবে। এবার 9 দাগের যে অঙ্কটা রয়েছে, 9টা পয়েন্টিং ভেক্টরের একক কি? পয়েন্টিং ভেক্টর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এরপর 10 দাগের যে অঙ্কটা রয়েছে, আচ্ছা এফএম রেডিও চ্যানেলের সর্বনিম্ন কম্পাঙ্ক 88.1 মেগাহার্জ, আর সর্বোচ্চ কম্পাঙ্ক দেওয়া আছে 108.1 মেগাহার্জ। তাহলে প্রতিটি চ্যানেলের পটি বিস্তার 200 কিলোহার্জ। আচ্ছা, আগে এই যে 200 কিলোহার্জকে মেগাহার্জে করে নিচ্ছি, 0.2 মেগাহার্জ। এবার এই 0.2 মেগাহার্জ এটা কি ঠিক কি বোঝায়? এটা বোঝায় যে দুটো চ্যানেলের মধ্যে, মানে দুটো চ্যানেল যে বাহক তরঙ্গ ব্যবহার করে
তাদের সেই বাহক তরঙ্গের যে কম্পাঙ্ক, তাদের ন্যূনতম ব্যবধান 0.2 মেগাহার্টজ হতে হবে। মানে আমরা জানি যে বিভিন্ন যে এফএম স্টেশনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন চ্যানেলগুলো বিভিন্ন তরঙ্গের বাহক তরঙ্গ ব্যবহার করে, যেগুলো যেগুলোর মধ্যে মিনিমাম দুটো চ্যানেলের মধ্যে ব্যবধান 0.2 মেগাহার্টজ হতেই হবে। তাহলে সেক্ষেত্রে দেখো মোট ব্যবধান কত, 108 থেকে 88.1। আর যদি এটাকে 0.2 দিয়ে ভাগ করে নাও তাহলে মোট চ্যানেলের সংখ্যা পেয়ে যাবে। ক্ষেত্রে সর্বাধিক 100টি চ্যানেল ব্যবহার করা সম্ভব। এরপর 11 দাগের যে অঙ্কটা রয়েছে, চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ভেক্টর এইচ এর কোনোটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। না, এটা কিন্তু ভুল রয়েছে। বি চৌম্বক ক্ষেত্র মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, আর চৌম্বক প্রাবল্য এইচ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। আর রিজনে বলা রয়েছে কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা যদি মিউ হয় তাহলে এইচ সমান বি বাই মিউ। এটা কিন্তু ঠিক রয়েছে, কারণ আমরা জানি যে বি সমান তো মিউ এইচ, এখান থেকে বি বাই মিউ এটা এইচকেই বোঝায়। তাহলে রিজন ঠিক রয়েছে, তাহলে অ্যাসারশন ভুল, রিজন ঠিক রয়েছে। একটি এলসি স্পন্দক তার মোট শক্তি যখন চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে সমভাবে বণ্টিত হয় তখন ধারকের সঞ্চিত তড়িদাধান স্পন্দনের সময় ওই ধারকে যে সর্বোচ্চ তড়িদাধান থাকে তার 1/√2 অংশ। আচ্ছা, ধরে নিচ্ছি ধারকের সর্বোচ্চ আধান কিউ নট। যখন ধারকের শক্তি অর্ধেক হয় তখন ধরে নাও আধানটা কমে গিয়ে কিউ হয়ে গেছে। তাহলে এখন এখন শক্তি কত, হাফ কিউ স্কোয়ার বাই সি। তো এটা কি না, এটা হচ্ছে যে আগে যে শক্তি ছিল হাফ কিউ স্কোয়ার বাই সি এর অর্ধেক, সেই জন্য এটা 1/2 দিয়ে গুণ করা রয়েছে। এবার উভয় পক্ষ থেকে সরল করলে কিউ সমান কিউ নট বাই √2। তাহলে অ্যাসারশন কিন্তু ঠিক রয়েছে, অ্যাসারশন ঠিক রয়েছে। এবার রিজনটা দেখে নিচ্ছি। এলসি স্পন্দকে যে মুহূর্তে সম্পূর্ণ শক্তি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত হয় তখন ধারকের তড়িদাধান সর্বোচ্চ মানে পৌঁছায়, এটা ঠিক রয়েছে। তাহলে অ্যাসারশন আর রিজন দুটাই কিন্তু ঠিক রয়েছে, আর এটা সঠিক ব্যাখ্যাও হবে কিন্তু, তাহলে এক্ষেত্রে অপশন এ ঠিক হবে। এবার 13 যে অঙ্কটা রয়েছে, তিনটা গোলক দেওয়া রয়েছে, তিনটা ফাঁপা গোলক যাদের আধানের তলমাত্রিক ঘনত্বগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে তিনটা গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তাহলে এখানে কি বের করতে হবে না, মাঝের যে গোলকটা অর্থাৎ বি গোলক তার পৃষ্ঠে বিভব কত হবে। অর্থাৎ তুমি এই বিন্দুটা ধরে নিচ্ছি, তাহলে ওই বিন্দুতে বিভব, এখানে বিভব কার কার জন্য সৃষ্টি হবে না, তিনটা গোলকের জন্যই সৃষ্টি হবে। এবার ওই যে বিন্দুটা, ওই বিন্দুটা দেখো এ গোলকের বাইরের পয়েন্ট। তাহলে কোনো গোলকের বাইরের পয়েন্টের জন্য যে বিভব তার সূত্র 1/4πε0 কিউ এ বাই বি। কিউ এটা কি না, এটা এ গোলকের আধান। আর বিটা কি, বিটা হচ্ছে গিয়ে এ গোলকের কেন্দ্র থেকে মানে এখান থেকে আলোচ্য বিন্দু মানে ওই গোলক অবধি যে দূরত্ব মানে ব্যাসার্ধটা, বি গোলকের ব্যাসার্ধটা। এবার ভিবি কি হবে না, ভিবি মানে বি গোলকের জন্য যে বিভব। আচ্ছা, ওই যে বিন্দুটা ওটা কিন্তু বি গোলকের পৃষ্ঠে রয়েছে, তাহলে বি গোলকের পৃষ্ঠে বিভব কত হয় মানে ওর নিজের জন্য বিভব কত হয় না, ওর আধান যদি কিউ হয় কিউ বাই বি। এবার সি গোলকের সাপেক্ষে ওই বিন্দুটা কোথায় রয়েছে না, সি গোলকের ভিতরে রয়েছে কিন্তু। এবার সি গোলকের পৃষ্ঠে যা বিভব হবে তাহলে ভেতরে কিন্তু একই বিভব সৃষ্টি হবে। তাহলে সি গোলকের পৃষ্ঠে বিভব কত, কিউসি বাই সি। তাহলে ভেতরে সব জায়গাতে কিউসি বাই সি বিভব সৃষ্টি হবে মানে সি গোলকটার জন্য। এবার এদের মানগুলো বসিয়ে নাও, শুধু মানগুলো বসিয়ে নিলেই বিভবটা পেয়ে যাবে। এবার আমরা একটা সূত্র জানি যে মোট আধান সমান কি হয়, আধানের তলমাত্রিক ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এ গোলকের আধান কত হবে,
না, এ গোলকের আধান যদি কিউ এ হয় তাহলে এ গোলকের তলমাত্রিক ঘনত্ব সিগমা আর ক্ষেত্রফল 4 পাই এ স্কোয়ার। তো একই রকম ভাবে কিউ বি কিউ সি এগুলো পেয়ে যাবে। তাহলে মানগুলো এবার বসিয়ে নাও, মানগুলো বসালেই ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে। এক্ষেত্রে অপশন ডি ঠিক হচ্ছে। এরপরে 14 দাগের যে অঙ্কটা রয়েছে, এক্ষেত্রে দেখো আমি ছবিটা আগে থেকে এঁকে রেখেছি। তাহলে আগে দেখে নাও, এটা তো একটা মিটার বীজ। মিটার বীজের ক্ষেত্রে যে পি বাই কিউ সমান আর বাই এস, এই শর্তটা কিন্তু মিলতে হবে যদি নিষ্পন্দ অবস্থায় থাকে। তো এটা তো প্রতিমিত অবস্থায় রয়েছে, বলাই আছে। তাহলে এক্ষেত্রে পি মানে কত? পি মানে 40 সেমির যে রোধ, মানে 40, আর কিউ মানে 60, আর মানে R1, আর এস মানে R2। তাহলে এবার এটা সরল করে নিলে এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তারটাকে আয়তন অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, মানে তারটাকে একটু মোটা করে দেওয়া হয়েছে কিন্তু আয়তন একই আছে। তাহলে যদি আয়তন একই থাকে তাহলে আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই R1 স্কোয়ার L1, কারণ তার তো একটা চোঙের মতো দেখতে। তাহলে এর আয়তন পাই R1 স্কোয়ার L1, এটা প্রথমে আয়তন। আর পরে আয়তন কত? পাই R2 স্কোয়ার ইন্টু L2। তাহলে এখান থেকে L2 বাই L1 টা বের করে নিচ্ছি, R1 বাই R2 স্কোয়ার। তাহলে এবার ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে আগে ব্যাসার্ধ 1 হলে পরে ব্যাসার্ধ 2, এটা 1-এর 4 হচ্ছে। তাহলে এখান থেকে L2 এর মান পেয়ে যাব, L2 25 সেমি। অর্থাৎ মিটার বিজের যে তার ছিল আগে ছিল 100 সেমি, এখন সেটা কমে গিয়ে হয়েছে 25 সেমি। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে ধরে নাও, মানে এক্ষেত্রে এই যে দূরত্ব এটা কিন্তু 25 সেন্টিমিটার হয়ে গেছে। এটা মোট দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ধরে নাও এক্ষেত্রে এক্স দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে, অর্থাৎ বাম দিকের দূরত্ব এক্স, এটা এক্স। তাহলে ডান দিকের দূরত্ব কত হবে? 25 মাইনাস এক্স। তাহলে পি বাই কিউ সমান আর বাই এস সূত্র লাগিয়ে নাও। তাহলে পি মানে এক্স, আর কিউ মানে 25 মাইনাস এক্স, R1 বা সমান R1 বাই R2। এবার এই যে R1 বাই R2 এর মান তো দেওয়া রয়েছে 1 নং সমীকরণে, 2/3 বসিয়ে নাও। তাহলে যদি এটা কোণাকুণি গুণ করে সরল করো তাহলে এক্স এর মান 10 সেন্টিমিটার হচ্ছে। এবার 15 দাগের যে অঙ্কটা, যদি কে সুইচটিকে অনেকক্ষণ বন্ধ রাখা হয়, অনেকক্ষণ অন রাখা হয়, মানে কি এই জায়গাটা জুড়ে দাও। অনেকক্ষণ জোড়া থাকলে কি হবে? এই ধারকগুলো যখন সম্পূর্ণরূপে আহিত হয়ে যাবে, তখন এই লাইনে, মানে ধারক যে লাইনে আছে এই লাইনগুলোতে কোনো প্রবাহই যাবে না। তাহলে সেক্ষেত্রে তুল্য সার্কিটটা কেমন হবে আমি পাশে এঁকে রেখেছি। তাহলে এক্ষেত্রে ব্যাটারি থেকে কারেন্ট নির্গত হয়ে এই রাস্তা ধরে এদিক দিয়ে আবার ব্যাটারিতে ফিরে আসবে। তাহলে তুল্য সার্কিটটা এরকম দেখতে হবে। মানে ধারকের যে লাইন, সেই দুটো লাইনকে বাদ দিলেই হলো। এবার আই বের করে নাও। আই সমান কি জানি? মোট ইএমএফ বাই মোট রোধ। মোট ইএমএফ 6 আর মোট রোধ মানে 200 আর 400 মিলিয়ে 600। তাহলে 1-এর 100 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ারে করলে 1000 দিয়ে গুণ করবে, 10 মিলি অ্যাম্পিয়ার। এরপর 16 দাগের যে অঙ্কটা রয়েছে, তো 16 দাগের অঙ্কটা করার আগে আমরা একটা সূত্র জেনে নেব। এই যে সূত্রটা আমি লিখে রেখেছি, এক্ষেত্রে দেখো আমরা জানি যে এটা কি বোঝায়। এটা হচ্ছে গিয়ে দুটো তারে যদি প্রবাহ যায়, দুটো সমান্তরাল তার যারা আর দূরত্বে রয়েছে তাদের মধ্যে I1 I2 প্রবাহ চলছে, তাহলে তাদের মধ্যে বলের রাশিমালা এটা কিন্তু একক দৈর্ঘ্যে বল। তাহলে এল দৈর্ঘ্যে বল কি হবে? ইন্টু এল করে নিলেই হলো। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যে এস আর এর উপর কত বল প্রয়োগ হচ্ছে সেটা আগে বের করব। না দেখো, আর এস তারের উপর প্রযুক্ত বল ওই সূত্র অনুযায়ী
তাহলে 2i1 i2 বাই আর এর মানটা 2 সেন্টিমিটার, এই যে ডিস্টেন্সটা এটাকে মিটারে করে নিয়েছি, তাই 100 দিয়ে ভাগ করে নিয়েছি, ইন্টু এল। আচ্ছা, এল মানে কি? এল মানে এসআর এর দৈর্ঘ্য। এসআর এর দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। মিটারে করার জন্য 100 দিয়ে ভাগ করে নিয়েছি এটা। এবার এক্ষেত্রে কিন্তু বলটা আকর্ষণ হবে, কারণ এই তারে এবং এই তারে প্রবাহ মাত্রা একই দিকে চলছে। তো একই দিকে চললে তারা পরস্পরকে আকর্ষণ করে। এবার অনুরূপে যে পি কিউ যে তার আছে, অনুরূপে পি কিউ তারের উপর বলটা কি হচ্ছে না, এফ টু সমান μ0/4 টু i1 i2 বাই ডিস্টেন্স, এক্ষেত্রে 12। এক্ষেত্রে মোট এই ডিস্টেন্স এটা 12 সেন্টিমিটার হচ্ছে। তাহলে 100 দিয়ে ভাগ করলে মিটারে হয়ে গেল, ইন্টু এল। এল এর মান কত? 15/100। মানে এই তারের যে দৈর্ঘ্যটা এটা 15 সেন্টিমিটার। এক্ষেত্রে কিন্তু বলটা বিকর্ষণ হবে, কারণ দুটো তারে প্রবাহ বিপরীতমুখী, তাই এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এক্ষেত্রে কোন বলটা বেশি? না, আকর্ষণ বল অবশ্যই বেশি হবে, কারণ যে দুটো তার কাছাকাছি আছে, মানে আর এস তারটা তো খুব কাছে রয়েছে, তাই ওর উপর বলটা মানে আকর্ষণ বলটা বেশি হবে বিকর্ষণের তুলনায়। তাহলে নেট বল কিন্তু আকর্ষণ হবে, আর সেটা, এটা যদি F1 এটা যদি F2 হয়, তাহলে F1 মাইনাস F2 হবে। তাহলে বিয়োগ করে নিলে মানটা এটা হচ্ছে। এবারে এখানে কিন্তু এসপি তারের উপর বল কোন দিকে হবে? না, এসপি তারের উপর বল যেদিকে হবে, আর কিউ তারের উপর বল ঠিক তার উল্টো দিকে হবে। আমি ছবিটা যদি একটু আলাদা করে এঁকে নেই, ধরে নাও এটা 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ওটাতে, আর বর্গক্ষেত্রের যে দুটো তার মানে এসপি আর আর কিউ, এই দুটো তারের উপর বলটা দেখাচ্ছে। তো এর সব জায়গাতে চৌম্বক ক্ষেত্র, এই তারের সর্বত্র চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে হবে। তাহলে পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে, এমনকি এরও সব জায়গাতে নিচের দিকে। এবার এতে কারেন্ট যাচ্ছে এদিকে, আর এই তারে কারেন্ট যাচ্ছে এদিকে। তাহলে এসপি তারের উপর এফ সমান যদি কিউ ভি ক্রস বি লাগাই, তাহলে ভি কোন দিকে? ভি এদিকে, আর বি পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে। তাহলে ভি ক্রস বি করলে এটা এই ডিরেকশনে হচ্ছে, অর্থাৎ এসপির উপর বল এদিকে হবে। এবার একইভাবে আর কিউ তারের উপর ভি ক্রস বি লাগিয়ে দেখবে না, ভি এক্ষেত্রে এদিকে, আর বি পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে। আচ্ছা, এক্ষেত্রে ক্রস দিতে হবে, পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে হলে ক্রস হয়। এক্ষেত্রে আর কিউ তারের উপর বল এদিকে হবে, এবং দুটো বল কিন্তু সমান সমান হবে। তাহলে লব্ধি বল কত হচ্ছে? না, লব্ধি বল 0 হয়ে যাচ্ছে। তাই পি কিউ, তাই এসপি আর আর কিউ দুটো তারের উপর বল না ধরে করলেও অঙ্কটা হয়ে যাবে। 17 দাগের যে অঙ্কটা রয়েছে, গ্যালভানোমিটারের যে অঙ্ক, এটা সাধারণ যে সূত্র হয় সেই সূত্রটা লাগিয়ে নিলেই হয়ে যায়, যে শান্ট বের করার যে সূত্র। এক্ষেত্রে আইজির মান কত? না, মূল প্রবাহের 1/10 আর গ্যালভানোমিটারের রোধ কত? না, 200 ওহম। আই আর আইজির মান 1/10 হয়, এটা সরল করলে 22 এটা। আর যদি অন্যরকম ভাবে করতে চাও, আরো শর্টকাটে করতে চাও, তাহলে এই সূত্রটা মনে রাখবে, এস সমান g/n-1। এনটা কি? না, এনটা হচ্ছে পাল্লা। পাল্লা মানে কি? আগের তুলনায় এখন যতক্ষণ বেশি প্রবাহ মারছে, তাহলে এখন তো 10 গুণ বেশি প্রবাহ মারছে, তাহলে এন এর মান 10 বসিয়ে নাও শুধু। এরপর 18 দাগের যে অঙ্কটা রয়েছে, অঙ্কটিতে একটি ছোট্ট ভুল রয়েছে। এক্ষেত্রে আমি ছবিটা এঁকে রেখেছি, এই যে এই যে তড়িৎ কোষের বিভবটা দেওয়া নেই, ওটা 6 ভোল্ট হবে। তাহলে এটা 6 ভোল্ট করে নাও। এবার এখানে বলা আছে যে 4 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ 4 ওহমের দুদিকে বিভব কিন্তু সমান হবে।
ধরে নিচ্ছি যে এই জায়গার বিভব 0 ভোল্ট, তাহলে এই বিন্দুর বিভব কত হবে না এইখানকার বিভব হবে, এটা তো 6 ভোল্টের ব্যাটারি, তাহলে এর উপরের দিকটাতে 6 ভোল্ট বেশি হবে, কারণ এটা তো বেশির দিক, এটা কমের দিক, তাহলে নিচের দিকে 0, তাহলে উপরের দিকে এটা 6 ভোল্ট হবে। এবারে যদি 4 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়, তাহলে ই বিন্দুর বিভব কত হবে না ই বিন্দুর বিভব হবে 6 ভোল্ট। যদি বিভব পার্থক্য 0 হয় তবেই কিন্তু কোনোটা রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, তাহলে বলতে পারি ই বিন্দুর বিভব 6 ভোল্ট। এবার যদি বি বিন্দুর বিভব 0 হয়, এ বিন্দুর বিভব কত হবে না দেখো এই যে তড়িৎ কোষ এটা তো কমের দিক, এটা বেশির দিক, তাহলে কমের দিকে ভোল্টেজ 0, তাহলে বেশির দিকে 9 ভোল্ট বেশি হবে, তাহলে এই জায়গার ভোল্টেজ হবে 9। আবার সি বিন্দুর বিভব কত হবে না একইভাবে সি বিন্দুর বিভব হবে 3 ভোল্ট বেশি, তাহলে 3 ভোল্ট হবে। এবার যদি এবার দেখো এ থেকে ই, এ বিন্দু থেকে ই বিন্দু, তো এর ক্ষেত্রে ভি সমান আইআর সূত্র লাগাও, তাহলে ভি মানে ভি এ মাইনাস ভিই সমান আইআর, তাহলে আই ইন্টু আর এর মান কত, আর এর মান 1 প্লাস 1, এই দুটো রোধ রয়েছে, তাহলে এখান থেকে ভি এর মান কত না ভি এর মান 9, ভি এর মান কত 6, তাহলে আই এর মান এখান থেকে আই এর মান পেয়ে যাব, তাহলে আই হবে 3/2, অর্থাৎ 1.5 অ্যাম্পিয়ার। এবার প্রশ্নে কিন্তু বলা আছে যে এই আর এর মধ্য দিয়েও একই কারেন্ট যাচ্ছে, আই কারেন্টই যাচ্ছে, এটাও আই, এটাও আই, তাহলে আমি বলতে পারি যে ভিডি মাইনাস ভিসি সমান আইআর। এখান থেকে ভিডির মান কত না দেখো ভিডির মান কিন্তু ই বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সেম হবে 6 ভোল্ট, তাহলে 6 মাইনাস ভিসির মান কত, ভিসির মান 3। আচ্ছা আয়ের মান কত, আয়ের মান পেয়ে গেছি, আয়ের মান 1.5 বা 3/2, আর এর মান পেয়ে যাব এখান থেকে, তাহলে এখান থেকে 3 3 কেটে দাও, তাহলে আর সমান 2। এরপর 19-এর দাগের যে অঙ্কটা বলা আছে উত্তপ্ত অবস্থায় একটি টাংস্টেনের ফিলামেন্টের রোধ শীতল অবস্থায় ফিলামেন্টের 10 গুণ। আচ্ছা 110 ওয়াট 200 ভোল্ট, এখান থেকে রোধের মানটা পেয়ে যাবে, এটা কিন্তু যে রোধটা বেরালো এটা কিন্তু 400 ওহমটা উত্তপ্ত অবস্থায় রোধ, তাহলে শীতল অবস্থায় রোধ কত হবে এর 1/10 অংশ, তাহলে শীতল অবস্থায় রোধ কত হচ্ছে 400/10 অর্থাৎ 40। এরপর 20-এর দাগের যে অঙ্কটা রয়েছে বলা আছে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র এদের শীর্ষমান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান দেওয়া আছে 20 ন্যানো টেসলা, আর তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান দেওয়া আছে E0, টা এককটা ন্যানো টেসলা হবে না, এককটা হবে ভোল্ট পার মিটার হবে। যাই হোক আমরা সূত্র জানি যে E0/B0 সমান C, এখান থেকে E0 এর মানটা পেয়ে যাবে। টোয়েন্টি ন্যানো টেসলাকে যদি টেসলাই করে নেই 10⁻⁹ দিয়ে গুণ করব, আর সি এর মানটা মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে এটা হচ্ছে 6, অর্থাৎ 6 ভোল্ট পার মিটার। এরপর 21-এর দাগে যে অঙ্কটা রয়েছে কিউ তড়িদাধানযুক্ত আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের সূত্র কি না কিউ বাই এ
তাহলে গোলকের এরিয়া কত হয়? গোলকের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত কি হবে? তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ/এ। তাহলে কিউর মাত্রা আইটি আর এরিয়া মানে ক্ষেত্রফল L², অর্থাৎ L-2 আইটি। অর্থাৎ অপশন এ ঠিক হচ্ছে। আধানের তলমাত্রিক ঘনত্বের সিজিএস একক কি হয়? তাহলে সেই একই সূত্র লাগিয়ে নাও। তাহলে সিজিএস একক হবে, কিউ এর সিজিএস একক ইএসইউ আর এরিয়ার সিজিএস একক সেমি স্কোয়ার। তাহলে সেমি-2 বা ইএসইউর পরিবর্তে স্ট্যাট কুলম লেখা যায়, স্ট্যাট কুলম সেমি-2। এরপর 24-এর অঙ্কটা, 10 সেমি ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4π কুলম ধনাত্মক আধানে আহিত আছে, এর পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কত? তাহলে একই সূত্র লাগিয়ে নাও, কিউ/এরিয়া, এরিয়া 4πr²। তাহলে এক্ষেত্রে আধানের মান কত? আধানের মান 4π, আর এর ব্যাসার্ধটা কত না 10 সেমি। 10 সেমিকে কিন্তু মিটারে করতে হবে, তাহলে 10/100 স্কোয়ার। তাহলে 4π বাদ গেল, শূন্য, এর একটা শূন্য বাদ দিয়ে দাও। তাহলে এটা 100 কুলম মিটার-2। এরপর 4 সেমি ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ইএসইউ আধান দেওয়া হলো, ওর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আচ্ছা, সিগমা সমান আমরা কি জানি? সিগমা সমান কিউ/এ। তাহলে কিউর মানটা 10, আর ব্যাস যদি 4 সেমি হয়, ব্যাসার্ধ 2 সেমি, তাহলে 4π² আচ্ছা, এটা সিজিএস এককে রয়েছে, তাহলে ইএসইউ সেমি-2। তাহলে এটা 16 ইন্টু পাইয়ের মানটা যদি বসিয়ে নেই 3.14, তাহলে 10/16×3 = 48, এটা নিয়ারলি ইকুয়াল টু 50 ধরে নাও। তাহলে 1/5 মানে 0.2। তাহলে 0.2 এর কাছাকাছি যে অপশানটা রয়েছে সেটা দেখো। তাহলে এক্ষেত্রে কিন্তু আচ্ছা, বি আর ডি দুটো অপশান একই রয়েছে, কিন্তু এক্ষেত্রে বি এর এককটা ঠিক রয়েছে কিন্তু ডি এর এককটা ভুল রয়েছে, তাই সঠিক অ্যান্সার বি হচ্ছে এক্ষেত্রে। এবার 26-এর যে অঙ্কটা রয়েছে, শ্রেণী এলসিআর বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা রাশিমালা। আচ্ছা, আই সমান আমরা কি জানি না V/Z। আচ্ছা, এক্ষেত্রে ভি এর পরিবর্তে ই ব্যবহার করা হয়েছে, তাহলে E/Z এর মান কত হয় না? জেড এর মান হয় R²। এটা এবার এই ওমেগা এলটাকে এক্সএল ধরা হয়, তাহলে এটা এক্সএল, আর 1/ωc কে এক্সসি ধরা হয়। তাহলে এক্ষেত্রে অপশান এ ঠিক হচ্ছে। শ্রেণী এলসিআর বর্তনীর প্রতিরোধ জেড। আচ্ছা, জেড মানে কি হয় না? জেড মানে এটা হয়, তাহলে এক্ষেত্রেও অপশান এ ঠিক হচ্ছে। এরপর 28-এর যে অঙ্কটা রয়েছে, শ্রেণী এলসিআর বর্তনী ক্ষমতা গুণক। আচ্ছা, ক্ষমতা গুণক cos θ সমান R/Z হয়, তাহলে এক্ষেত্রে ডি অপশান ঠিক হচ্ছে। শ্রেণী এলসিআর বর্তনীর কার্যকর ক্ষমতা কত হয়? আচ্ছা, কার্যকর ক্ষমতা P সমান I/RMS স্কোয়ার ইন্টু আর, তাহলে এক্ষেত্রে অপশান এ ঠিক হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে অপশানগুলো আমি এক এক করে মিলিয়ে নিচ্ছি।
বিশুদ্ধ ধারক থাকলে সেক্ষেত্রে পাওয়ার কিন্তু শূন্য হয়। সি এর অপশনটা মিলিয়ে নিচ্ছি। বিশুদ্ধ আবেশকেরও পাওয়ার শূন্য হয়। এবার এলসি বর্তনীতে যেহেতু কোনো রোধ নেই তাই এর ক্ষমতা শূন্য। আর এলআর বর্তনীর কিন্তু ক্ষমতা হয় আই RMS স্কোয়ার ইন্টু আর। তাহলে এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। এরপর এটি চুম্বকিত ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক পি একে বাঁকিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া হলো, যা বাম স্তম্ভে দেওয়া আছে, তাহলে ডান স্তম্ভে এদের চৌম্বক ভ্রামক দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে 31-এরটা অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয়, ধরো এটা চৌম্বক ভ্রামক পি, তাহলে এক্ষেত্রে পি এর মান কি হয়, পি সমান কিন্তু কার্যকর দৈর্ঘ্য যদি এল ধরি, এল ইন্টু মেরু শক্তি কিউএম। যদি এটাকে বৃত্তাকারে বাঁকিয়ে নেই তখন এদের দুটো মেরুর মধ্যে দূরত্ব কমে যাচ্ছে। যদি এটা অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে এদের দূরত্ব কিন্তু 2r, আর মেরু শক্তি কিউএম ছিল, কিউএমই থাকবে। তাহলে নতুন চুম্বক ভ্রামক কি হচ্ছে, পি প্রাইম সমান না কার্যকরী দূরত্ব 2r আর মেরু শক্তি কিউএম। এবার এক্ষেত্রে দেখো এই তারটাকেই তো বাঁকিয়ে বৃত্ত করা হয়েছে, তাহলে এল আর এটার অর্ধবৃত্তের পরিধি কি হয়, পাই আর, এরা সমান। তাহলে এখান থেকে আর সমান এল বাই পাই, এখানে যদি বসিয়ে নেই এল বাই পাই, এবার যে এল ইন্টু কিউএম মানে কি, এটা পূর্বের চুম্বক ভ্রামক, তাহলে 2p বাই পাই, অর্থাৎ নতুন চুম্বক ভ্রামক হবে 2p বাই পাই। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে ইয়েরটা মিলে যাচ্ছে 2p বাই পাই। তাহলে এক্ষেত্রে 31-এরটা সঠিক অপশান সি হচ্ছে। এবার 32-এর যে অঙ্কটা রয়েছে, বৃত্তের আকার দেওয়া হলো, তাহলে বৃত্তের আকার দিলে চৌম্বক ভ্রামক কিন্তু শূন্য হয়ে যাবে, কারণ দুটো মেরুর মধ্যে দূরত্ব কমে শূন্য হয়ে যাচ্ছে, দুটো মেরু তখন একই জায়গায় চলে আসছে, এই মেরু তখন একই জায়গায় চলে আসছে, অর্থাৎ ডিস্টেন্স কার্যকরী দূরত্ব কমে শূন্য, তাই চৌম্বক ভ্রামক কমে শূন্য। অর্থাৎ বৃত্ত হলে এক্ষেত্রে এটা বি হচ্ছে, অর্থাৎ সঠিক বিকল্পটি হলো বি। এরপর 33-এর যে অঙ্কটা রয়েছে, মধ্যবিন্দুতে বাঁকিয়ে সমকোণের আকার দেওয়া হলো, এক্ষেত্রে কিন্তু এই দূরত্ব L/2 হয়ে যাবে, তারের দৈর্ঘ্য যদি L হয় এটা L/2, এটাও L/2। আচ্ছা, তাহলে দুটো মেরুর মধ্যে দূরত্ব এখন কত না, দূরত্ব এটা √2 ইন্টু L/2, অর্থাৎ L/√2। তাহলে মেরু শক্তি কিন্তু একই আছে, তাহলে এখন চৌম্বক ভ্রামক মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য, এবার এটা কি, এটা তো পূর্বের চৌম্বক ভ্রামক পি, তাহলে p/√2, অর্থাৎ এক্ষেত্রে ডি এর অপশনটা মিলে যাচ্ছে। তাহলে 33-এর তাহলে সঠিক অপশন ডি হচ্ছে। এটি বর্গক্ষেত্রে 3টি বাহুতে পরিণত করা হলো, অর্থাৎ এক্ষেত্রে তাহলে এটা L/3, এটা L/3, তাহলে এই দূরত্ব কিন্তু এটা L/3, অর্থাৎ দুটো মেরুর মধ্যে দূরত্ব L/3 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে চৌম্বক ভ্রামক মেরু শক্তি ইন্টু L/3, এটা পূর্বের চৌম্বক ভ্রামক, তাহলে p/3।
তাহলে 34 সি এরটার সাথে মিলছে, তাহলে সঠিক অপশন এক্ষেত্রে ডি। একটি বর্গক্ষেত্রের আকার দেওয়া হলো, তাহলে যদি বর্গক্ষেত্রের আকার দেওয়া হয় তাহলে কিন্তু দুটো মেরু সমাপতিত হয়ে যাচ্ছে, এই দুটো মেরু একই জায়গায় চলে আসছে, তাহলে এক্ষেত্রে দূরত্ব শূন্য, তাই চৌম্বক ভ্রামক শূন্য হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে সঠিক বিকল্পটি হচ্ছে বি হবে।